এদিন কি চমৎকার, কি অসাধারণ বোলিংটাই না করলেন হাসান মাহমুদ। স্পেশালি ওই ম্যাচের প্রথম ঘন্টায় তিনি আর কি ইন্ডিয়ান টপ অর্ডারকে যেভাবে একার হাতে ধসিয়ে দিয়েছিলেন, যেভাবে আর কি তাদেরকে কাঁপিয়ে দিয়েছিলেন, তাতে তখন বাংলাদেশ এই টেস্ট জয় স্বপ্ন দেখতে শুরুই করে দিয়েছিল। তারা তখন প্রায় ধরেই নিয়েছিল হয়তোবা ইন্ডিয়াকে 200 থেকে 250 রানের মধ্যেই অল আউট করে দেবে। কিন্তু দিন শেষে অশ্বিন জাডেজার ওই ম্যারাথন জুটিতে যেভাবে আর কি ভারত এই ম্যাচে ফিরে এলো, যেভাবে আর কি বাংলাদেশকে তারা ম্যাচ থেকে অনেকটা ছিটকে দিল, তাতে কি ওই তার ওই প্রথম ঘন্টার বোলিং স্পেলটা এই দিন শেষে বা এই ম্যাচের পরিপ্রেক্ষিতে আদৌ কি কোনো কাজে আসবে? দেখুন আর কি এদিন টস জিতে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত রোহিত শর্মাকে ব্যাটিং করতে পাঠান। আর কি ওই প্রথম ঘন্টা যেটা বলছিলাম আর কি ইন্ডিয়ান ইনিংসের 10 ওভারের মধ্যেই প্রথমে আর কি ক্যাপ্টেন রোহিত শর্মা, তারপর শুভমান গিল আর তারপর বিরাট কোহলি, এই তিনটা বড় বড় উইকেট তুলে আর কি ভারতকে পুরোপুরি কাঁপিয়ে দিয়েছিল আর কি ওই হাসান মাহমুদ। তখন ভারতের স্কোরটা হয়ে গেছিল 34-3। আর কি শুধু তাদেরকে তিনি প্যাভিলিয়নে ফেরানি, তিনি আর কি তাদের যে দুর্বলতাগুলো পয়েন্ট আউট করে যেভাবে আর কি টিম অ্যানালিস্টের সাথে কাজ করে আর কি মানে তার যে আর কি সঠিক যে পরিকল্পনা সেগুলো মাঠে একদম তিনি 100% যেভাবে আর কি কারেক্টলি এক্সিকিউট করেছেন, সেটা কিন্তু সত্যি আর কি প্রশংসার দাবি রাখে। মানে এটা মানে অন্যান্য বোলারদের থেকে হাসান মাহমুদই ছিল এই জায়গাটা একদম পুরোপুরি পারফেক্ট। তিনি তাকে আর কি তখন 100-100 বলা যেতেই পারে। কিন্তু এরপরে চতুর্থ উইকেটে যখন একটা জুটি গড়ে উঠলো ঋষভ পান্ত আর ওইদিকে জয়সওয়ালের মধ্যে, তখন ভারত আবার কিছুটা ম্যাচে কিন্তু ফিরতে থাকে। তো এরপরে পরে আবার মানে আর কি লাঞ্চের ঠিক পরে পরেই ওই ঋষভ পান্ত আর কি তখন যে শটে আর কি রান বের করছিল, স্পেশালি কাট শট, ওই কাট শটের এগেনস্টেই তাকে একটা দুর্বলতা বের করে ওই জায়গাতেই ট্র্যাপ করলেন হাসান মাহমুদ। মানে কি চমৎকার পরিকল্পনার টিম অ্যানালিস্ট তাকে দিয়েছে, আর সেইটা আর কি তিনি মাঠে একদম সঠিকভাবে এক্সিকিউটও করতে পেরেছেন, যার ফলে কোনো একটা পার্টিকুলার ব্যাটারের যেটা মানে তার স্ট্রং জোন, সেখানে আর কি তিনি মানে তার ওই পার্টিকুলার স্ট্রং জোনকেই তিনি আর কি উইক জোন বানিয়ে তাকে আর কি আউট করেছেন। বিরাট কোহলির আর কি কাভার ড্রাইভটা তার অন্যতম আর কি একটা কপি বুক শট, তার অন্যতম একটা স্ট্রেংথের জায়গা। কিন্তু বিরাট কোহলি ঠিক যে পার্টিকুলার জায়গাটা স্ট্রাগল করে আসছে তার ইনিংস মানে ক্যারিয়ারের শুরু থেকে, ঠিক সেখানেই কিন্তু তাকে ট্র্যাপ করেছিলেন। ওই 5th-6 স্টাম্প করিডোরে তাকে কাভার ড্রাইভ করাতে গিয়েছিলেন। আর ঠিক ওই বিরাট কোহলি যখন আর কি পা বাড়ালেন আর কি তখন শটটা যখন নেগোশিয়েট করতে গেলেন, ঠিক তখনই একটা খোঁচা লেগে কিপার লিটন দাসের হাতে তিনি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। যেটা আমি বলছিলাম মানে ব্যাটাররা যে শট খেলে অভ্যস্ত, মানে যেটা তাদের স্ট্রং জোন, হাসান মাহমুদ আর কি টিম অ্যানালিস্টের সাথে এতই সুন্দরভাবে কাজ করেছেন, তার তিনি নিজের আর কি মানে প্র্যাকটিসটাও এত সুন্দরভাবে করেছেন আর কি মানে কোনো একটা পার্টিকুলার ব্যাটারে ওই স্ট্রং জোনটাকেই তিনি উইক জোনে কনভার্ট করে মানে তাকে ওই জায়গা থেকেই তিনি আউট করেছেন। এটা ছিল সত্যি আর কি প্রশংসার দাবিদার। তো আর কি ভারতকে তখন আর কি স্কোর হয়ে গেছিলো ঋষভ পান্তের উইকেট চলে যাওয়ার পর 96-4। এরপরে আর কি ইন্ডিয়ার আর কি তখন 5th উইকেটে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু তারপরে পরে ইন্ডিয়ার 144-6 হয়ে গেছিলো। ওই লাস্ট দুটো উইকেট আর কি অন্য দুই বোলার নিয়েছিল, একটা মেহেদি হাসান মিরাজ, একটা নাহিদ রানা। কিন্তু আর কি হাসান মাহমুদও আর কি অপর প্রান্ত থেকে যেভাবে আর কি তিনি ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করছিলেন, তখন আর কি মানে উইকেটে যে ব্যাটারই আসুক তাদেরকেই আর কি তখন মনে হচ্ছিল তারা প্রবলভাবে স্ট্রাগল করছে আর কি। এরপরে আর কি যখন ওই সপ্তম উইকেটে অশ্বিন আর জাডেজার মধ্যে পার্টনারশিপটা গড়ে উঠছিল ধীরে ধীরে আর কি, অশ্বিনের যখন ব্যক্তিগত 16 রান, তখন তাকে কিন্তু ট্র্যাপ করেছিলেন এই হাসান মাহমুদই। শুধু একটা ওই থার্ড স্লিপের অভাব ছিল, ওই থার্ড স্লিপটা যদি ওইখানে আর কি তিনি প্লেস করতেন, হয়তো বা অশ্বিন তার ব্যক্তিগত 16 রানের মাথাতেই প্যাভিলিয়নে ফেরত গেলেও যেতে পারতেন। বাংলাদেশ যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু ওই জিনিসটা অনেক বড় টার্নিং পয়েন্টের দাবিদার রাখবে, কারণ দিন শেষে এই অশ্বিনই কিন্তু 102 রানে অপরাজিত রয়েছে। জানি না এরপরে ইন্ডিয়া কত রানে ইনিংস ডিক্লেয়ার করবে বা ইনিংস শেষ করবে, বা অশ্বিন নিজেও ব্যক্তিগতভাবে কত রানে আর কি তার ইনিংসটাকে থামাবে। তো আর কি তখন অশ্বিনের ব্যক্তিগত 16 রান ছিল, এরপরে 26 রানের মাথাতেও ওই প্রায় একই জোনেই আর কি দেখতে গেলে তখন ওই বলটা একটু আপিস আর কি কাট করতে গেছিলো অশ্বিন, কিন্তু ওই আর কি টপ এজ লেগেই আর কি ওই একই জোন দিয়ে মানে ওই থার্ড স্লিপের ওপর দিয়ে আর কি বলটা বেরিয়ে গেছিলো। ঠিক ওইখানেও একটা থার্ড স্লিপের আর কি অভাবেই ওই ক্যাচটা ওখানে পিক করা যায়নি। ওই গালি ফিল্ডার যদিও চেষ্টা করেছিলেন একটু, কিন্তু দ্যাট ওয়াজ নট গুড এনাফ, মানে আর কি ডিস্টেন্স কাভার তিনি করতে পারেননি। তো আর কি দেখতে গেলে এই দুটো জিনিস কিন্তু মানে অশ্বিনের ব্যক্তিগত 16 আর 26 রানের মাথায় হাসান মাহমুদ যেভাবে আর কি চান্স ক্রিয়েট করেছিলেন, সেটাও কিন্তু একটা সত্যি প্রশংসার দাবি রাখে। যদি ওখানে একটা সঠিক ফিল্ডার প্লেস করা থাকতো তাহলে ইউ নেভার নো, অশ্বিনও হয়তো ফিরে যেত আর ইন্ডিয়াও হয়তো এই পার্টনারশিপটা তো হতোই না, আর দেখতে গেলে ইন্ডিয়া ওই সম্ভবত ওই 250-র মধ্যেই হয়তো বা গুটিয়ে গেলেও যেতে পারতো। তো এখানে তাকে কিছুটা আনলাকি বলতে হবে আর কি, তিনি নিজেও হয়তো বা অতটা বুঝতে পারেননি, কিংবা ক্যাপ্টেনও হয়তো তাকে সঠিক পরামর্শ দিয়ে ওইখানটা একটা এক্সট্রা স্লিপ প্লেস করতে পারেননি। না হলে আর কি তার এদিন অনায়াসেই কিন্তু 5টা-6টা উইকেট তিনি পেয়ে গেলেও যেতে পারতেন আর কি। এরপরও ভারতের রান যখন 184 ছিল, সেই সময় তিনি জাডেজার উইকেটটা কিন্তু নিয়েই নিয়েছিলেন, আম্পায়ার আউট দিয়েও দিয়েছিল, মানে ওটা আর কি খালি চোখে দেখলে পুরো আউটই লাগছিল, কিন্তু জাডেজা ওই জায়গাটা একটা রিভিউ নেয় আর তখন দেখা যায় ওইখানটা একটা ম্যাসিভ ইনসাইডের ছিল, তো সেই কারণে জাডেজা আর কি বেঁচে গেল। না হলে ওইখানেই কিন্তু মানে তার 5 উইকেট শিকার হয়েই গেছিলো।
তো যাই হোক, তো আর কি এর দিন শেষে আর কি অশ্বিন জাডেজা তিনি কাউকে আর ফেরাতে পারেননি, কিন্তু চান্স তিনি যেভাবে ক্রিয়েট করেছিলেন, যেভাবে আর কি বাংলাদেশকে অপরচুনিটি তিনি এনে দিয়েছেন বা ক্রিয়েট করে দিয়েছেন, সেটা কিন্তু এক প্রকার সত্যি আর কি মানে তার যে বলিং যে আর কি ইমপ্রুভমেন্ট, মানে স্পেশালি টেস্ট ফরম্যাটে তিনি তো আর কি এটা সম্ভবত তার বোধহয় চতুর্থ টেস্ট ম্যাচ, তার টেস্ট খেলার অভিজ্ঞতা খুব বেশিও নেই। ওই আগের আর কি সাদা বলের ক্রিকেটে তিনি আর কি বেশি ম্যাচ খেলেছেন, কিন্তু যেভাবে আর কি লাল বলের ক্রিকেটে এই কন্ডিশনের সুবিধাটাকে তিনি যেভাবে কাজে লাগাচ্ছেন, ওই প্রথম ঘন্টাতে ওভারকাস্ট কন্ডিশন ছিল, শুধু তো ওভারকাস্ট কন্ডিশন থাকলেই হবে না, সেই কন্ডিশনটাকে আর কি কাজে লাগানোর মতো তো আর কি অ্যাবিলিটি থাকতে হবে একটা কোনো পার্টিকুলার বোলারের মধ্যে। তো সেইটাকে আর কি তিনি যেভাবে রপ্ত করেছেন, যেটা আমরা ওই লাস্ট পাকিস্তান সফরেও দেখেছিলাম, যেখানে ওই প্রথম টেস্টে পাকিস্তানকে প্রথম ঘন্টাতেই 16 রানে 3 উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ, তার মধ্যে আর কি একটা বা দুটো উইকেট এই হাসান মাহমুদও কিন্তু পিক করেছিল। তো আর কি ঠিক ওই একই আর কি ঘটনার পুনরাবৃত্তি এদিনও আর কি হাসান মাহমুদ ঘটিয়েই ফেলেছিলেন, কিন্তু ওই দিন শেষে অশ্বিন জাডেজার জুটিটাই আর কি তাদের আর কি সব পরিকল্পনা বা তাদের সব আশাতে জল ঢেলে দিল। এটাই আমি বলছিলাম, তিনি আর কি যেভাবে এফোর্ট দিয়ে আর কি শুরু করেছিলেন, প্রথম ঘন্টার মধ্যেই 3 উইকেট ফেলে দিয়েছিলেন, লাঞ্চের পরে পরেই চতুর্থ উইকেটও আর কি তিনি যেভাবে তুলে নিয়েছিলেন, আর কি উইকেটে সেট হয়ে যাওয়ার মানে ভয়ঙ্কর ঋষভ পান্তকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। আমরা সবাই জানি যে ঋষভ পান্ত যদি আর একটা সেশন যদি পার করে দিত, ইন্ডিয়া তো দিন শেষে 339 তুলেছে, এটাই হয়তো বা আরও 50-60 রান মানে অ্যাড হলেও হতে পারতো, হয়তো বা স্কোরটা তিনি প্রায় 400-র কাছেও নিয়ে চলে যেতে পারতেন। তো আর কি এইখানেও আর কি ওই ঋষভ পান্তের ওই মানে স্ট্রং জোন ওই কাট শটেই তাকে আর কি প্যাভিলিয়নে ফিরিয়েছেন ওই হাসান মাহমুদ। তো এটাও আর কি অনেক বড় প্রশংসার দাবিদার। তো এটাই আর কি বলার, তিনি যেভাবে আর কি একদম একটা স্ট্রং স্টার্ট এনে দিয়েছিলেন বাংলাদেশ টিমকে, তো দিন শেষে আর কি বাংলাদেশের অন্যান্য বোলাররা সেইটাকে আর কি ধরে রাখতে পারেনি, তারা আর কি স্পেশালি স্পিনাররা বলুন বা অন্যান্য পেস বোলাররা বলুন আর কি তারা আর কি লুজ ডেলিভারি করে বা তাদের এগেনস্ট আর কি ঠিকমতো আর কি প্ল্যানগুলো এক্সিকিউট করতে না পারার জন্যই আর কি দিন শেষে মানে ম্যাচটা পুরোপুরি বাংলাদেশের গ্রিপে থাকা সত্ত্বেও এখন ম্যাচটা চলে গেছে পুরোপুরি ইন্ডিয়ার গ্রিপে। তো আর কি এটাই এখন দেখার যে এখন বাংলাদেশের এখন এটাই সর্বোচ্চ টার্গেট থাকতে পারে যে আগামীকাল যত দ্রুত সম্ভব ইন্ডিয়ার ওই বাকি উইকেটগুলো তুলে নেওয়া, আর যত আর কি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা দিনের আর কি প্রথম 5 মিনিট হোক 10 মিনিটের মধ্যে হোক এই অশ্বিন জাডেজার জুটিটাকে ভেঙে দেওয়া। তো সেই কাজটা আমার মনে হয় এই হাসান মাহমুদকেই করতে হবে। আর বল এখন 80 ওভার পুরনো হয়ে গেছে, এটা এসজি বল, তো এটা এখন সম্ভবত মানে রিভার্স সুইং হওয়ারই কিন্তু কথা, আর এসজি বলে কিন্তু ভালো মতো রিভার্স সুইং পাওয়া যায়। আর যদি আবার সকালে ওভারকাস্ট কন্ডিশন থাকে আজকের মতো, তাহলে কিন্তু এখানে একটা খুব ভালো চান্স ওই হাসান মাহমুদ পাবে যে আর কি মানে পরের উইকেটগুলো দ্রুত তুলে নেবার। তো আপনারা কি মনে করেন যে হাসান মাহমুদ আজ যে বোলিং স্পেলটা তিনি করে বাংলাদেশকে সলিড স্টার্টটা এনে দিয়েছিলেন, তো সেটা আর কি কালকেও কি মানে ওই রকম একটা কোনো স্টার্ট করে ভারতের বাকি 4টা উইকেট তোলার জন্য তিনি কি সেই গুরুত্বপূর্ণ অবদানটা রাখবেন? কি মনে হয় আপনার? কমেন্ট করে জানাবেন নাকি?